50% দেওয়ার কথা বলেছিল, তার পরবর্তী তাদের বক্তব্য শুনবে বলে ডেটও দিয়ে দিয়েছিল 4 আগস্ট 2025, যে আগে 50% দিন, তারপরে আপনাদের কথা শুনবো। তখন সরকারই বলল 50% বর্তমানে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাতে কিন্তু সরকার রক্ষা পাবে না। আমরা গতকালই আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম বাই নেমে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে ত্যাগ করে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। বলছি যে আমরা 100% নিশ্চিত সরকারকে দিয়ে দিতে হবে, তার জন্য কিছুটা সময় লাগছে। আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কে আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। যে আপনাকে বললাম যে 3-4 বছর ধরে চাকরি করেছে বেআইনিভাবে, আমার আপনার সবার টাকাগুলো কোষাগার থেকে সরকার দিয়েছে, এখন সেটা সুপ্রিম কোর্ট সেটাকে কালেক্ট করতে বলছে, না কালেক্ট করে তারা হাত গুটিয়ে বসে আছে। আর আমাদের এসএলপি যদি খারিজ করে দেয় তাহলে কিন্তু ওই যে ট্রাইব্যুনাল যেটা বলেছে এবং পুঙ্খানুপুঙ্খে সব দিয়ে দিতে হবে, তখন আর ওই 25-75 থাকবে না। স্যার একেবারে সুপ্রিম কোর্টে এবার একেবারে জোড়া মামলা দায়ের, কন্টেম্পট অফ কোর্ট। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসএসসি এবং ডিএ উভয় ক্ষেত্রেই কন্টেম্পট অফ কোর্ট, একেবারে ফিরদৌস শামীম নিজে দায়িত্ব নিয়ে এই মামলা দেখছেন। জোড়া মামলা আবারও সুপ্রিম কোর্টে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা জানি যারা একেবারে চিহ্নিত টেন্টেড তাদের কাছ থেকে যে বেতন ফেরত নেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে মাননীয়া বলেছিলেন যে কোনো টাকা ফেরত দিতে হবে না, কোনো চিন্তা নেই আপনাদের। সেই জায়গায় আপনাদের ডিএ এখনও আপনারা পাচ্ছেন না, 6 সপ্তাহ কেটে গেল, আবার সময়ের এক্সটেনশন চাওয়া হয়েছে আরও 6 মাস, কি বলবে? হ্যাঁ দেখো, দুটো মামলাই, এই যে এসএসসি মামলা এবং আমাদের ডিএ মামলা, সেটা মাননীয় ফিরদৌস শামীমের, সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত বলেছিল টেন্টেড যে সকল মানে শিক্ষক অশিক্ষক কর্মচারী আছে তাদের বেতনটা ফেরত দিতে হবে। আমরা সবাই জানি, এবং কেউ 3 বছর কেউ 4 বছর চাকরি করেছে, কারণ বেআইনিভাবে সরকারি তহবিল থেকে তাদেরকে বেতন দেওয়া হয়েছে, স্বাভাবিক নিয়মে তাদের ফেরত দিতে হবে। সেক্ষেত্রেও সরকার হাত গুটিয়ে বসে আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি, আবার আমাদেরকে দিয়ে দিতে বলেছে, সেটাও সরকার মান্যতা দিল না। অর্থাৎ দেখো, তাদের থেকে যদি বেতনটা ফিরিয়ে নিত, বেশ কিছু অর্থ রাজকোষে জমা পড়তো, আমাদের দিয়ে দিতে অনেকটা সুবিধা হতো। অর্থাৎ সরকার চাইছে যারা দুর্নীতি করলো তাদের সঙ্গে থাকতে, আর আমরা আইন মেনে যে ডিএটা দেওয়ার কথা রাজ্য সরকার দিনের পর দিচ্ছে না, তার জয় পেলাম, সেই টাকা আমাদেরকে না দিয়ে সরকার আবারও এমএ অ্যাপ্লিকেশন করে নিজেদেরকে বাঁচতে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছে। দ্বিচারিতা দেখো, দ্বিচারিতা তো সরকার তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময়ই চায় ভোটের রাজনীতি। অর্থাৎ এই যে অশিক্ষক কর্মচারীদের, তাদেরকে ভোটের কাজে লাগাতে পারবে, তাদেরকে যদি এবং এই অর্থ যদি ফেরত দিতেই হয়, তাহলে তারা তো যে দুর্নীতিগ্রস্তভাবে অর্থাৎ বেআইনিভাবে চাকরিটা পেয়েছে সেটা তো একদম এক্সপোজ হয়ে যাবে, সবাই জানে। তবুও সেটা সাধারণ মানুষ তখন বুঝতে পারবে। যদি তারা গিয়ে টাকা চায় যে আমরা কোথায় দেব, আমরা যে 10, 15, 20 লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছি, সেই টাকা এখন ফেরত দাও, আমাদের তো বেতন ফেরত দিতে হবে। এই যে ভয় একটা মুখ্যমন্ত্রীর মনে কাজ করছে, যার জন্য তাদেরকে বলেছে যে তোমাদের টাকা ফেরত দিতে হবে না, তোমরা অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে। আরে অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে বলে দিল আর হয়ে গেল? একটা তো সংবিধান বলে একটা কথা আছে, কতগুলো নিয়মকানুন আছে। একটা জায়গায় অন্যত্র চাকরি করতে গেলে বিজ্ঞপ্তি বেরোয়, তারপরে সেখানে সাধারণ যারা বেকার আছে তারা অ্যাপ্লিকেশন করে, শর্ট আউট হয়, তারপরে পরীক্ষা দেয়, ইন্টারভিউ হয়, চাকরি পায়। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলছে যে না, তোমরা অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে। এই তো চলছে, মানে তাদেরকে ভোটের রাজনীতিতে ব্যবহার করতে চাইছে। আর সরকারি কর্মচারীরা তা জানে যে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষিপ্ত, তাদেরকে ভোট দেবে কিনা সেটাই সন্দেহ। সেই কারণে আমাদের উপর কোপটা পড়ছে, তাদের আদর করছে। এটাই তো চরিত্র মুখ্যমন্ত্রীর। কিন্তু ডিএ তো অধিকার নয়। ডিএ অধিকার নয়, আমাদের তো ট্রাইব্যুনাল বলেছে ডিএ অধিকার, সর্বোচ্চ আদালত বলেছে ডিএ অধিকার, এবং তাদের সেই রায়গুলোকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরে ডিএ অধিকার নয় সেটা তো মুখ্যমন্ত্রী বলছে, কেন বলছে সবাই জানে। এই কথা বলে জনমানসে একটা আমাদের উপর ক্ষোভ সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো সফল হবে না। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক 2022-এও আমরা ঠিক একই জিনিস দেখতে পেয়েছিলাম। কন্টেম্পট অফ কোর্ট আবারও হাইকোর্টে দায়ের করা হয়েছিল, সেইবারেও কিন্তু আপনাদের পক্ষে রায় থাকার পরও আপনারা সেই ডিএটা পাননি, আবারও এবার সুপ্রিম কোর্টে কন্টেম্পট অফ রায়। শুধু যে হাইকোর্টে কন্টেম্পট করেছি তা না, প্রথমে ট্রাইব্যুনালে 26শে জুলাই 2019-এ রায় দিয়েছিল 6 মাসের মধ্যে
হিসেব নিকেশ করে ডিএটা দিয়ে দিতে হবে, কিন্তু সরকার দেয়নি। আমরা কন্টেম করেছি, কন্টেমের যে ডেট নভেম্বর 2020 না দিয়ে হাইকোর্টে চলে গেল, অর্থাৎ এই যে মানে ট্রাইব্যুনালে কন্টেম্পটার থেকে বাঁচতে হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে গিয়ে আবার রিভিউ করলো, সেই রিভিউতে আমরা জয় পেলাম। মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তারা বলল যে 3 মাসের মধ্যে এই যে মানে ট্রাইব্যুনালে যে রায়টাকে ইমপ্লিমেন্ট করতে হবে। করলো না, একদম 3 মাস আমরা হাত গুটিয়ে বসে রইলাম, আমরা আন্দোলনও গেলাম না। কারণ কি? কারণ যেহেতু 3 মাস সময় দিয়েছে সরকারকে, আমাদের তো দেখতে হবে। আমরা তার আগে তো বলতে পারি না ডিএ চাই, ডিএ চাই, দিয়ে দাও, আমরা মূল মামলাকারী। তাই আমরা চুপচাপ বসে রইলাম। 3 মাস অতিক্রম করে গেল, আমরা আবার কন্টেম্প করলাম। তখন মাননীয় হরিশ ট্যান্ডন এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে বললো আপনারা কেন দিলেন না, হলফনামা দিয়ে বলতে হবে। তারা দিল হলফনামা, নির্দিষ্ট সময় দিয়েছিল, তার মধ্যে হলফনামা দিল। তাদের মূল বার্তা ছিল সরকারের টাকা নেই, তাই আমরা আপাতত দিতে পারছি না এবং আমরা সর্বোচ্চ আদালতে যাচ্ছি, সেখানে এসএলপি করেছি, সেখানে কি হয় পরবর্তী আমরা আপনাদের জানাবো। এবার চলে গেল। তারপরে যে সুপ্রিম কোর্টে যে আমরা দিনের পর দিন শুনানিগুলো হয়নি, হওয়ার পরে মাননীয় সঞ্জয় কারোলের যে বেঞ্চ দুটো মানে শুনানিতে উপযুক্ত রায় আমরা পেয়ে গেছি। 50% দেওয়ার কথা বলেছিল, তার পরবর্তী তাদের বক্তব্য শুনবে বলে ডেটও দিয়ে দিয়েছিল 4 আগস্ট 2025, যে আগে 50% দিন, তারপরে আপনাদের কথা শুনবো। তখন সরকারই বলল 50% বর্তমানে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, সবাই জানে। মাননীয় যে বিচারক তারা বললেন ঠিক আছে আপনারা 25% দিন। তখন আরও কমাতে চেয়েছিল। তাহলে দেখা গেল সরকারের আইনজীবী মেনে নেওয়া মানে তো সরকার মেনে না, সরকার মেনে নিল 25% সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ব্যাপারটা সরকার মেনে নিল। কতদিনের মধ্যে না 1.5 মাস, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে। কিন্তু সরকার 6 সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেলেও আমরা ডিএ পেলাম না। সরকার কী করে, যেদিন শেষ হলো আমরা আরও একবার রিমাইন্ডার দিয়ে এসেছিলাম মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে, যে 27 তারিখ দেখুন, 27 তারিখ কিন্তু লাস্ট ডেট, আপনারা এর মধ্যে ডিএটা দিয়ে দিন, নাহলে কিন্তু আদালত অবমাননার নোটিশ আমরা দেব। কিন্তু সরকার সেদিনই 27 তারিখ কী করলো, একটা MA অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসলো, অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন কী কী সে পরিবর্তন অমুক তমুক হ্যান সেটার জন্য আমরা কপি পাইনি যদিও, ওটা দিয়ে তারা চুপচাপ বসে রইল। তারা কিন্তু এখনও কিন্তু কেসটাকে মেনশন করে উঠিয়ে যে শুনানি করবে সেই দিকে যাচ্ছে না। তারা তাহলে কেন করেছে? এটা আইনের হাত থেকে বাঁচার জন্য, যে আমরা তো জানিয়েছি মডিফিকেশন অ্যাপ্লিকেশন, তাই আমরা দেইনি। কিন্তু তাতে কিন্তু সরকার রক্ষা পাবে না। আমরা গতকালই আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম বাই নেমে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে ত্যাগ করে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। আমাদের এখনও কেস নাম্বার পড়েনি, কেস নাম্বার পড়লে আমরা মেনশন করে মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চে গিয়ে আমরা সেটা উত্থাপন করব। দেখুন মহামান্য আদালত, আপনাদের বার্তাও সরকার শোনেনি। তারপরে সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে, আমরা এখনও বলছি যা সিদ্ধান্ত সর্বোচ্চ আদালত নেবে সেটা আমরা মাথা পেতে নেব। কিন্তু সরকার বারংবার যে আদালতকে তাদের নিজেদের পক্ষে গেলে তারা সেটাকে বলছে বাপ আদালতের নির্দেশ আমাদেরকে মানতে হবে। আপনারা দেখেছেন যে বিজ্ঞপ্তি জারি করতে বলেছিল এসএসসির 31শে মের মধ্যে এবং ডিসেম্বরের মধ্যে প্রসেসটা শেষ করতে বলেছিল নিয়োগের। তখন সেটা বলেছে বাপরে বাপ, সুপ্রিম কোর্টের রায় আমাদের মানতেই হবে। কারণ হ্যাঁ, বিজ্ঞপ্তি দিয়ে তো প্রশ্নের মুখে তো ওইটা ব্যাপারটা সব সময় একটা কৌশল অবলম্বন করে সরকার, সেটাই করেছে। বিজ্ঞপ্তিতে যা বলেছে তা সেটা যেটা বলে দিয়েছিল আর যা বলেছে তার মধ্যে পার্থক্য আছে, তাই প্রশ্ন উঠেছে। অর্থাৎ তারা দেখাচ্ছে আমরা উদার, আমরা চাকরি নিতে চাই, কিন্তু এমন তৈরি করে দেয় যে জটিলতার সৃষ্টি হয় এবং সেগুলো আর আগামী দিনে এই পরীক্ষা হবে কি না সেটাই এখন বড় প্রশ্নের মুখে পড়ে গেছে। আপনারা ঠিক কতটা আশাবাদী যে এই ডিএ আপনারা ছিনিয়ে আনবেন? 100%। কারণ রাজ্যটা কিন্তু কারো পৈতৃক জমিদারি নয়, কোনো পৈতৃক জমি। আমরা নাগরিক, আমরা প্রজা। তিনি মাথায় বসতে পারেন, রানীর মতো ব্যবহার করতে পারেন, কিন্তু সংবিধান বলে একটা কথা আছে, আমাদের যে বেতন পেনশন দেওয়া হয় সেটাও সংবিধান মেনে। সেই সংবিধানকে যদি অমান্য করে, মান্যতা না দেয়, তার জন্য আইন আদালত আছে। আমরা যেখানে সেখানেই গেছি। আমরা আন্দোলনের কথা অনেকেই বলছে, আন্দোলনও আমরা বহুবার করেছি। আন্দোলন করলে সরকার কি করছে, প্রতিহিংসামূলক চরিত্র প্রকাশ করছে। আমরা বারবার বলছি সেক্রেটারিয়েটের স্টাফদের
মানে মানে ওই উত্তরবঙ্গ থেকে বা দার্জিলিং থেকে একদম সাগরে বদলি করছে, নাহলে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতে বদলি করেছে, প্রত্যন্ত দক্ষিণ 24 পরগনা মানে বদলি করে দিয়েছে। একটা কর্মচারী যারা নীতি নির্ধারণ করবে সরকারি দপ্তরে বসে, সেক্রেটারিয়েটে, তারা যদি এত দূরে পড়ে থাকে, তাহলে তাদের দুটো এস্টাবলিশমেন্ট হলো, তাদের খরচ বাড়বে। সরকার সেটাই চাইছে, এই ধরনের মানসিকতা সরকার। আমরা তাই বলছি যে আমরা 100% নিশ্চিত সরকারকে দিয়ে দিতে হবে, তার জন্য কিছুটা সময় লাগছে। আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কে আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি যে আপনারা আরেকটু ধৈর্য ধরুন, আমরা এই মামলায় আবারও জয়যুক্ত হব। কিন্তু স্যার এই যে সুপ্রিম কোর্টে বারংবার রাজ্য সরকার যাচ্ছেন, সেই ক্ষেত্রেও তো একটা সার্টেন অ্যামাউন্ট খরচা হচ্ছে, প্রচুর 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 খরচা হচ্ছে। সেক্ষেত্রে কোমর ভেঙে যাচ্ছে না? না, যাবে না তো, যাবে না তো, যাবে না। সেটা তো সবাই বলছে। মাননীয়ার যদি লজ্জা থাকতো তাহলে তো মাননীয় এইগুলো করতো না, নির্লজ্জভাবে করছে। সবাই জানছে কারি কারি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যে কোনো ব্যাপারেই সুপ্রিম কোর্টে দৌড় মারছে, হাঁটছে, আবার সেটাকে হাত গুটিয়ে বসে থাকতে, আবার এই ধরনের অনেক আইনি প্রক্রিয়া আছে সেগুলো ব্যবহার করে আবার সময় কিল করছে, এইভাবে করে যাচ্ছে। এই যে বললাম যে 3-4 বছর ধরে চাকরি করেছে বেআইনিভাবে, আমার আপনার সবার টাকাগুলো কোষাগার থেকে সরকার দিয়েছে, এখন সেটা সুপ্রিম কোর্ট সেটাকে কালেক্ট করতে বলছে, না কালেক্ট করে তারা হাত গুটিয়ে বসে আছে আর আমাদের দিয়ে দিচ্ছে না। এই তো চরিত্র। এই যদি চরিত্র হয় তাহলে আমাদের তো আইন আদালত ছাড়া আর কোনো ব্যবস্থাই আমরা নিতে পারবো না। সেই কারণেই তো আমরা আইনের দরজায় বারংবার খটখেছি এবং আবারও গিয়েছি। আমাদের মামলা সুপ্রিম কোর্টে দর্জ হয়ে গেছে এবং সেটা মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ 14 তারিখে খুলবে, 14ই জুলাই। তারপরেই নিশ্চয়ই ওই যে 14ই জুলাই এবং 4 আগস্ট এর মধ্যবর্তী জায়গায় কিন্তু মামলাটা উঠবে। এবং আমাদের মাননীয় আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে এবার যদি এই ডিএ না দিয়ে সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু সামগ্রিকভাবে যে এসএলপিটা খারিজ করে দেবে। এসএলপি যদি খারিজ করে দেয় তাহলে কিন্তু ওই যে ট্রাইব্যুনাল যেটা বলেছে এবং পুঙ্খানুপুঙ্খে সব দিয়ে দিতে হবে, তখন আর ওই 25-75 থাকবে না। স্যার একেবারে শেষ প্রশ্ন, আমরা যেমনটা জানি আগামীকাল আপনাদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, যদি একটু বলেন। এখানে কর্মবিরতি, দেখুন আমরা তো প্রত্যক্ষভাবে ডিএ মামলায় আছি, আমরা এরকম এই ধরনের কর্মসূচি আপাতত নিচ্ছি না, কিন্তু অন্যান্য সংগঠন আছে। একটা সংগঠন কালকে 2 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে। আমরা বলেছি কর্মচারীদের স্বার্থে যে আন্দোলন হবে তাকে আমরা সমর্থন জানাবো, তাই কালকে যে কর্মবিরতি আছে সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি। সেই বার্তা আমরা কর্মচারী সমাজকে দিয়েছি এবং আগামী 9 তারিখে যে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট ডেকেছে সেটাতেও আমরা সমর্থন জানিয়েছি। লড়াই না করে কিছু পাওয়া যাবে না এই রাজ্যে। দেখুন, লড়াই তো আমি বললাম তো, লড়াই তো রাজনৈতিক দলগুলো করতে পারে। খোদ যে রাজ্য সরকারি কর্মচারী তাদের পক্ষে কিন্তু সবাইকে নিয়ে নামা একটা দুঃসহ ব্যাপার। আমি আগেই বলেছি, এখনও বলছি, মিথ্যে মামলা দেয়, তাদেরকে নির্দিষ্ট জায়গা থেকে অন্যত্র বদলি করে এবং এমন জায়গায় বদলি করে তাদের দুটো এস্টাবলিশমেন্ট হয়। এই যে আতঙ্ক কর্মচারী সমাজের মধ্যে সবসময় কাজ করে, তাই তারা চোখ মুখ বুজে থাকে। এমন বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে আমরা গেলে পরে আমাদের সঙ্গে কথা বলে না কর্মচারী সমাজ, ভয়ে। মর্যাদার সঙ্গে কথা বললে যদি দেখে ফেলে এই তৃণমূলপন্থী যে একটা সংগঠন আছে, তাহলে তাকে হয়তো সেখান থেকে সরিয়ে অন্যত্র দিয়ে দেবে, এরকম একটা পরিবেশ তৈরি করেছে। তবে এখন যে রাজনৈতিক সিচুয়েশন হচ্ছে তাতে কিন্তু তারা অদূর ভবিষ্যতে, আর বেশি কিছুদিন নেই, তখন তারাই কিন্তু আস্তে 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 সাইড হবে। তাদের মনেও তো ভয় আছে। এখন যারা সরকারের দালালি করছে যে সংগঠন, তাদের কি মনে ভয় নেই? সরকারটা চলে গেলে আমাদের তো চাকরি করতে হবে, তখন আমরা কোথায় যাব? সেই বার্তাটা তো তাদেরকে দিতে হবে না। তারা সরকারি কর্মচারী, তো তারা জানে বর্তমানে শাসক দলের ছত্রছায়া আছি, যা ইচ্ছে তাই করছি। কিন্তু যখন এই সরকারটা থাকবে না, তখন তারা কোথায় যাবে? অতএব তাই বলছি যে এখন কিন্তু কর্মচারী সমাজ ধীরে 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 শক্তিটা ফিরে পাচ্ছে, সরকারের পক্ষে কথা বলতে পারছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, নমস্কার।